7 আজকে আমি তোমাদের তাপের পরিমাপ তোমাদের বিজ্ঞান বইয়ের এই অংশটা পড়াবো। আমরা আগের ক্লাসে তাপ সম্পর্কে তাপ উষ্ণতার বিভিন্ন স্কেল এই সম্পর্কে জেনে এসেছি। এখন আমরা তাপের পরিমাপ সম্পর্কে জানব। তার জন্য আমরা বেশ কিছু পরীক্ষার উদাহরণ দেব, তোমরা পরীক্ষাগুলো দেখতে থাকো। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, 1 নম্বর বলে লিখে আমি দুটো ছবি এখানে এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটি পাত্রের ছোট পাত্রের মধ্যে কিছু জল নেওয়া হয়েছে, আর একটি বড় পাত্রের মধ্যে কিছু জল নেওয়া হয়েছে। দেখো, পাত্র মধ্যস্থ যে তরল পদার্থ সেগুলোকে জল বলে আমি এখানে লিখেছি, সুতরাং পাত্রগুলোর মধ্যে কিন্তু জল আছে দুটো পাত্রেই। এই জলের প্রাথমিক উষ্ণতা, অর্থাৎ যখন তুমি পরীক্ষা শুরু করছো তখন উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পাত্রেরও জলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পাত্রেরও জলের উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই জলগুলোকে পাত্রের মধ্যে জল নিয়ে সেই জলকে গরম করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ একটা বুনসেন বার্নার আছে, তার সাহায্যে এই জলকে গরম করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে জলেতে। তাপ দেওয়া হলে তোমরা কি জানো যে তাপ দিলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে দুটো পাত্রেই যেহেতু তাপ দেওয়া হচ্ছে, সেজন্য দুটো পাত্রেরই তরল অর্থাৎ জলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি পাবে। তোমাকে বলা হলো দুটো পাত্রেরই উষ্ণতা 25 ডিগ্রি থেকে বাড়িয়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারে রিচ করতে হবে। তাহলে তোমরা তোমাদের স্বাভাবিক ধারণা থেকে, কমন আইডিয়া থেকে তোমরা কি বলতে পারো, এই পাত্রে জলের পরিমাণটা কম আছে ছোট পাত্র বলে, সেই জন্য এই পাত্রতে আমরা অল্পক্ষণ মানে অল্প সময়ের জন্য যদি তাপ দিই তাহলে 25 ডিগ্রি থেকে সহজেই 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানো যাবে। কিন্তু পাশের পাত্রটিতে যেহেতু জলের পরিমাণ বেশি আছে বড় পাত্র বলে, সেই জন্য এই পাত্রের ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছতে বেশি সময় লাগবে, অর্থাৎ বেশিক্ষণ ধরে তাপ দিতে লাগবে। তাহলে দুটো পাত্রেরই কিন্তু প্রাথমিক উষ্ণতা, দুটো পাত্রেরই তরলের প্রাথমিক উষ্ণতা সমান ছিল, সেটা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো পাত্রেরই জলের উষ্ণতা পরবর্তী মানে তাপ দেওয়ার পর হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেও হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানেও হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটো পাত্রেই একই রকমের লিকুইড নেওয়া হয়েছে, তরল পদার্থ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে জল। তাহলে পার্থক্য কি হলো? পার্থক্য হলো একটাই, এই পাত্রের তরলের পরিমাণ কম, জলের পরিমাণ কম, এই পাত্রে জলের পরিমাণ বেশি। সেই জন্য এই পাত্রে বেশিক্ষণ ধরে তাপ দিতে হবে, অর্থাৎ বেশি তাপ দিতে হবে। অর্থাৎ যে পাত্রের জল বেশি সেই পাত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে গেলে টেম্পারেচার বেশি তাপ দিতে হবে। এই জলের পরিমাণ মানে এটাকে আমরা কি বলি, জলের ভর। তাহলে যে পাত্রে জলের ভর বেশি সেই পাত্র একই উষ্ণতা বৃদ্ধি করতে বেশি তাপ গ্রহণ করবে, এই কথাটি আমরা বলতে পারি। দুটো পাত্রেরই উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 থেকে 25 বাদ দিলে 2 হয়, কারণ 25 থেকে বৃদ্ধি পেয়ে 27 হয়েছে, অর্থাৎ এই পাত্রেরও উষ্ণতা বৃদ্ধি হয়েছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পাত্রেরও উষ্ণতা বৃদ্ধি হয়েছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যে পাত্রে জলের ভর বেশি সেই পাত্রে বেশি তাপ দিতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি ধারণা করতে পারলাম, যদি তরলের ভর বেশি হয় তাহলে একই উষ্ণতা বৃদ্ধি করতে গেলেও বেশি ভরের তরল বেশি তাপ গ্রহণ করে। এখান থেকে আমরা এটা জানলাম। এবার আমরা 2 নম্বর এক্সপেরিমেন্ট দেখব। 2 নম্বর এক্সপেরিমেন্টে দেখো, একই রকমের দুটো পাত্র এঁকেছি আমরা। একই রকমের পাত্র, একই পরিমাণ জল আছে, জলের পরিমাণ সমান আছে। দুটো পাত্রেরই প্রাথমিক উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এখানে কিন্তু দুটো পাত্রে একই পরিমাণ জল আছে এবং জলই আছে দুটো পাত্রে, জল তরল পদার্থই আছে, অর্থাৎ একই রকমের তরল পদার্থ আছে, এবং দুটো পাত্রেরই প্রাথমিক উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি পাত্রে দুটিতে তাপ দিতে আরম্ভ করলাম, তার ফলে স্বাভাবিকভাবেই উষ্ণতা বৃদ্ধি পাবে। আমি বললাম প্রথম পাত্রে তাপ দিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে উষ্ণতা বাড়িয়ে তোমায় করতে হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে 25 থেকে বাড়িয়ে প্রথম পাত্রে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করতে হবে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দ্বিতীয় পাত্রে বললাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা বৃদ্ধি করে উষ্ণতা করতে হবে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথম পাত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে হবে, দ্বিতীয় পাত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করতে হবে। তাহলে প্রথম পাত্রে উষ্ণতা বৃদ্ধি কত? প্রথম পাত্রে উষ্ণতা বৃদ্ধি 30 বিয়োগ 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর দ্বিতীয় পাত্রে উষ্ণতা বৃদ্ধি কত? 35 বিয়োগ 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পাত্রে উষ্ণতা বৃদ্ধি বেশি করতে হবে। তাহলে তোমরা যদি পরীক্ষা করো তাহলে দেখবে যে কোন পাত্রে বেশিক্ষণ ধরে তাপ দিতে হবে? দ্বিতীয় পাত্রে, কারণ দ্বিতীয় পাত্রে উষ্ণতা বৃদ্ধি বেশি করতে হয়েছে আর প্রথম পাত্রে কম করতে হয়েছে। সুতরাং এখান থেকে তোমরা কি সিদ্ধান্তে আসতে পারো? এখান থেকে তোমরা বলতে পারো যে একই রকমের, অর্থাৎ এখানে দেখো দুটো পাত্রেই জল আছে, একই ধরনের পদার্থ, তরল পদার্থ, এবং তাদের ভর এক হলেও উষ্ণতা বৃদ্ধি যে তরল পদার্থের ক্ষেত্রে বেশি হবে সেক্ষেত্রে বেশি তাপ দিতে হবে। তাহলে কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বস্তুটির উষ্ণতা বৃদ্ধির ওপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধি যদি বেশি করতে হয় তাহলে বেশি তাপ দিতে হবে। একইভাবে আমরা যদি উষ্ণতা বৃদ্ধি না করে হ্রাসের ব্যাপারটা বলি তাহলেও কিন্তু দেখা যাবে যে উষ্ণতা হ্রাস করা মানে হচ্ছে তাপ ছাড়বে। তাহলে যখন উষ্ণতা বৃদ্ধি হচ্ছে তখন তাপ গ্রহণ করবে তরল পদার্থটি, যখন উষ্ণতা হ্রাস হবে তখন তাপ ছাড়বে, বর্জন করবে তরল পদার্থটি। তাহলে সেক্ষেত্রে উষ্ণতা যেমন বেশি বৃদ্ধি করতে গেলে বেশি তাপ গ্রহণ করবে, তেমনি উষ্ণতা বেশি হ্রাস করতে গেলে বেশি তাপ বর্জন করবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ বা বর্জিত তাপ বস্তুটির উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণের উপরে নির্ভর করে। এবার আমরা 3 নম্বর পরীক্ষা দেখব। 3 নম্বর পরীক্ষাতে দেখো আমি যে ছবিটা এঁকেছি তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ দুটো একই রকমের পাত্র নিয়েছি, দুটোতেই তরল আছে, দুটো পাত্রে একই পরিমাণের তরল পদার্থ আছে, শুধু তরলের প্রকৃতিগুলো আলাদা। এই পাত্রে আছে জল আর এই পাত্রে আছে দুধ। দুটো পাত্রেরই প্রাথমিক উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পাত্র দুটিতে তাপ দেওয়া হচ্ছে, গরম করা হচ্ছে পাত্র দুটিতে। তার ফলে পাত্র মধ্যস্থ তরলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে তোমাকে বলা হলো যে দুটি পাত্রেরই তরলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে। এবার তুমি দেখো যে কোন পাত্রটিতে বেশি তাপ দিতে হচ্ছে, কোন পাত্রটি তাড়াতাড়ি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। তুমি যদি এই পরীক্ষাটি করো তাহলে দেখবে দুধ অনেক তাড়াতাড়ি অল্প সময়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যাবে, কিন্তু জলের ক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। এর কারণ হচ্ছে এখানে যে দুটো তরল পদার্থ নেওয়া হয়েছে, জল এবং দুধ, দুজনেরই প্রকৃতি আলাদা, সেই জন্যই এরা দুটো রকমের তরল পদার্থ। দুধের ক্ষেত্রে তাড়াতাড়ি কেন 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে যাচ্ছে? কারণ দুধের প্রকৃতি এমন যে তাড়াতাড়ি তাপ গ্রহণ করে তেমনি তাড়াতাড়ি তাপ বর্জনও করে, কিন্তু জল অনেক ধীরে ধীরে তাপ গ্রহণ করে এবং ধীরে ধীরে তাপ বর্জন করে। কোনো তরল পদার্থের যে ধর্মের জন্য তরল পদার্থটি এই তাপ গ্রহণ বা বর্জন করা ধীরে ধীরে বা তাড়াতাড়ি হয়, এই ধর্মটিকে বলা হয় আপেক্ষিক তাপ। জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ বেশি। আমি যে টার্মটা ইউজ করলাম সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এটা প্রত্যেকটা তরলের বৈশিষ্ট্য। জলের আপেক্ষিক তাপ হচ্ছে বেশি, সেই জন্য জল অনেক ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়, কিন্তু দুধের আপেক্ষিক তাপ কম, সেই জন্য এটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাড়াতাড়ি তাপ বর্জন করে ঠান্ডা হয়। সেই জন্য তোমরা যদি একই রকমের বাটিতে একই রকমের দুটো আলাদা বাটিতে সমপরিমাণ দুধ এবং জল নিয়ে যদি গরম করো তাহলে দেখবে দুধ অনেক তাড়াতাড়ি গরম হয়ে গেল, কিন্তু জল গরম হতে সময় লাগে।
একই পরিমাণ যদি গরম করো, তুমি একই সময় ধরে যদি গরম করো, তাহলে দেখবে যদি 10 মিনিট ধরে তাপ দাও তাহলে দেখবে দুধটা অনেক বেশি গরম হয়ে গেছে, জল সেই তুলনায় কম গরম হয়েছে। উল্টো তুমি যদি দুধ এবং জলকে ফোটানো অবস্থায় রেখে দাও তাহলে দেখবে যে দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কিন্তু জল অনেক দেরিতে ঠান্ডা হবে। এগুলো তরলের প্রকৃতির ওপর নির্ভর করে। তরলে যে ধর্মের জন্য এই আচরণের পার্থক্য দেখা যায় সেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে এখানে দেখো দুটো পাত্রেই একই রকমের একই পরিমাণ তরল পদার্থ আছে, জল যতটা পরিমাণ আছে দুধ ততটা পরিমাণ আছে। আর উষ্ণতা বৃদ্ধিও দুটো পাত্রেই কিন্তু এক। এই পাত্রেও 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হয়েছে, 30 বিয়োগ 25 সমান 5, আর এখানে 30 বিয়োগ 25 মানে 5। উষ্ণতা বৃদ্ধিও একই করা হয়েছে, সম পরিমাণ তরল পদার্থ নেওয়া হয়েছে, কিন্তু তরলের প্রকৃতি আলাদা হওয়ার জন্য দুটি পাত্রে তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ আলাদা আলাদা হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ আর একটা কী ফ্যাক্টরের ওপর নির্ভর করে, সেটা হচ্ছে তরলের প্রকৃতি বা তরলের আপেক্ষিক তাপের উপরে নির্ভর করে। আমরা এই 3টে পরীক্ষা থেকে, আমরা এই যে এতক্ষণ পর্যন্ত 3টে পরীক্ষা পেলাম, সেই 3টে পরীক্ষা থেকে আমরা জেনারেলি কি কনক্লুশন করতে পারি, যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা 1 নম্বর পরীক্ষা থেকে দেখলাম যে বস্তুটির ভরের ওপর নির্ভর করে। 2 নম্বর পরীক্ষা থেকে দেখলাম যে বস্তুটির উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বা হ্রাসের পরিমাণের ওপর নির্ভর করে। 3 নম্বর পরীক্ষা থেকে দেখলাম বস্তুটির উপাদানের প্রকৃতি বা বস্তুটির আপেক্ষিক তাপের উপরে নির্ভর করে। আমরা যদি এটাকে ফর্মুলার আকারে লিখি তাহলে বস্তু দ্বারা গৃহীত তাপকে যদি আমরা H দিয়ে লিখি, H মানে হচ্ছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ। এটা গৃহীত বা বর্জিত তাপ আমি আর এতটা লিখছি না, আমি মুখে বললাম, তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো বা বুঝতে পেরেছো। M মানে হচ্ছে বস্তুর ভর, S মানে হচ্ছে আপেক্ষিক তাপ, আমি শর্টে লিখলাম, আগে টার্মটা লিখেছি। আর T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি H ইকুয়াল টু MS T2 মাইনাস T1, অর্থাৎ কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ এর উপরে নির্ভর করে। আমরা এইভাবে ফর্মুলার আকারে এটাকে রূপ দিতে পারি। তাহলে তোমাদের আজকের আলোচনা থেকে তোমরা এই অংশটা সম্পর্কে জানলে। তোমরা সবাই বাড়িতে বইয়ের সাথে ভিডিওটা ফলো করো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।